স্টার্ট করলাম। প্রত্যয়। প্রত্যয় বলতে আমরা প্রত্যয়কে সাধারণত যে শব্দ প্রত্যয় এবং ধাতু প্রত্যয় এই দুটো ভাগে ভাগ করে পড়ব। ধাতু প্রত্যয় এবং শব্দ প্রত্যয় এইটা ছাড়াও এই ধাতু প্রত্যয় এবং শব্দ প্রত্যয় এই দুটো প্রত্যয় ছাড়াও আমাদেরকে কিন্তু যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে যে ধাতু প্রত্যয় এবং শব্দ প্রত্যয় এগুলো ছাড়াও আমাদেরকে নির্দেশক প্রত্যয় পড়ে রাখতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে ধাত্ববয় প্রত্যয়। ধাত্ববয় প্রত্যয়, ঠিক আছে। প্রত্যয় বিষয়টা এমনই, প্রথমে থাকবে ধাতু অথবা শব্দ, যার একটা বেসিক রুল রয়েছে। প্রথমে থাকবে ধাতু অথবা শব্দ। আমরা জানি যে যে কোনো ক্রিয়াপদের যে মূল যে অংশটা সেটাকে ধাতু বলা হয়, ধাতু বা শব্দ। তারপরে বসবে প্রত্যয়টা, বসে একটা নতুন শব্দ তৈরি হবে। একটা নতুন শব্দ প্রত্যয় যোগে একটা নতুন শব্দ তৈরি হবে, যেটাকে কিনা আমরা বলছি প্রত্যয়। এই হলো প্রত্যয়ের সূত্রটা। অর্থাৎ যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দ শব্দের পরে বসছে, যেটাকে আমরা প্রত্যয় বলবো, দিয়ে একটা নতুন শব্দ তৈরি করবে, সেটাকে আমরা বলছি প্রত্যয়। এই প্রত্যয়কে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়, বা যেখানে ধাতুটা আগে বসবে তারপর প্রত্যয় বসবে। আর একটা হচ্ছে শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। ধাতু প্রত্যয়ের আরেক নাম হচ্ছে কৃৎ প্রত্যয়, আর শব্দ প্রত্যয়ের আরেক নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর যেটা আমি বলছিলাম যে ধাত্ববয় প্রত্যয়, ধাত্ববয়বটা কাকে বলা হয়? ধাত্ববয়বটা হচ্ছে এই প্রত্যয়গুলো যেখানে ধাতুর সঙ্গে বা নামপদের সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে একটা নতুন মানে নামপদ বা ধাতুর সঙ্গে প্রত্যয়টা যুক্ত হচ্ছে। নামপদ মানে আমরা কোনগুলো জানি? কাকে নামপদ বলে? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। সর্বনাম। হ্যাঁ, তো সেই নামপদের সঙ্গে বা ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে একটা তো আগে কি হচ্ছিল, একটা নতুন শব্দ গঠিত হচ্ছিল, তো এবারে আবার একটা নতুন ধাতুই গঠিত হবে, তাকে বলা হচ্ছে ধাত্ববয় প্রত্যয়। এক এক করে উদাহরণে আসবো বা যাচ্ছি। এখনো পর্যন্ত যেটুকু বলেছি সেটুকুর মধ্যে যদি কারোর কোনো অসুবিধা থাকে বলো, আমি আবার রিপিট করবো। ম্যাম ধাত্ববয় প্রত্যয়টা একবার বলে দিন। ধাত্ববয়ব হচ্ছে নামপদ বা ধাতু, যে কোনো কিছু তার সঙ্গে প্রত্যয়টা যুক্ত করে একটা নতুন ধাতু তৈরি হবে, আবার একটা নতুন ধাতু। যেমন আমি বলতে চাইছি, যেমন হচ্ছে পড়াশোনা করো, তো এই যে কর, কর ধাতু, তো কর এখানে পড়াশোনা করা উচিত, এই যে করা শব্দটা করা, তাহলে কর এটা হচ্ছে ধাতুটা, প্লাস হচ্ছে আটা হলো প্রত্যয়, এইটা ধাতু থেকেই উৎপন্ন হচ্ছে করা, তাহলে এটাও কিন্তু একটা ধাতু, নতুন একটা ধাতু আকারে শব্দটা তৈরি হয়েছে। তো সেটাকে বলা হচ্ছে, এটা হলো ধাত্ববয় প্রত্যয়। তাহলে এটা হচ্ছে মূল ধাতুটা, তার সঙ্গে প্রত্যয় যুক্ত হচ্ছে, দিয়ে আবার একটা ধাতু গঠিত হচ্ছে, যেটাকে আমরা বলছি যে ধাত্ববয় প্রত্যয়। ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ ম্যাম ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অবধি গেল। এবারে আমরা এক এক করে পড়বো। আমাদের পরীক্ষার জন্য বেশি করে আমি বলবো না যে শব্দ প্রত্যয় তো আসবে, ধাতু প্রত্যয়ও আসবে, কিন্তু বাংলা প্রত্যয় যেগুলো রয়েছে, সংস্কৃত ধাতু প্রত্যয় আছে, আবার সংস্কৃত শব্দ প্রত্যয় রয়েছে। পরীক্ষায় সাধারণত এই দুটোই বেশি আসে। ধরে নিতে পারো 95% এই দুটোই আসবে, মাত্র 5% হচ্ছে যেটা বাংলা যে প্রত্যয় যেগুলো রয়েছে সেইগুলো আসবে, অর্থাৎ কিনা বাংলা ধাতু প্রত্যয় এবং বাংলা শব্দ প্রত্যয়। তাহলে সংস্কৃত যে কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয় যেগুলো রয়েছে, যার মধ্যে হচ্ছে তব্য, যেমন হচ্ছে অনিয়,
যেমন হচ্ছে নথ, যত, কপ, এইগুলো আমি একটা কি দুটো ম্যাক্সিমাম উদাহরণ দিয়ে বলবো, তার কারণ হলো নইলে এ করতে পারবো না। তো যেটা প্রথম বলার, আচ্ছা কৃৎ প্রত্যয় আগে বলি যে কাকে বলে। কৃৎ প্রত্যয় মানে আমি আগেই বলেছি যে ধাতু প্রত্যয়কে কৃৎ প্রত্যয় বলা হয় কিনা। প্রথমে থাকছে ধাতু, তারপরে থাকছে প্রত্যয়, আর তারপর কি হচ্ছে, একটা নতুন শব্দ তৈরি হচ্ছে তার থেকে, সেটাকে আমরা বলছি ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়। যেমন যদি আমি বলি যে গতি, গতির ধাতুটা কি হবে, গম। আর প্রত্যয়টা কি হবে, কয়ে তয়ে হর্ষই, তি, তি। তাহলে তাকে আমরা বলবো গতি। তাহলে গমটা হলো ধাতু, তিটা হচ্ছে প্রত্যয়, নতুন শব্দ তৈরি হয়েছে প্রত্যয়জাত, যেটা হচ্ছে গতি। এটা হচ্ছে একটা কৃৎ প্রত্যয়। অর্থাৎ কি না, ধাতুর সহযোগে ধাতুর পরে প্রত্যয় বসে যে শব্দ তৈরি হয় তাকে আমরা বলছি, তাকে আমরা বলবো কৃৎ প্রত্যয়। আর এই যে গতি যে শব্দটা, এটাকে আমরা বলবো প্রত্যয়জাত শব্দ, অর্থাৎ কৃৎ প্রত্যয়জাত শব্দ, মানে যেটাকে আমরা বলে থাকি কৃদন্ত শব্দ। এই শব্দটাকে কৃৎ প্রত্যয় থেকে এই শব্দটা তৈরি হয়েছে বলে একে আমরা বলবো কৃদন্ত শব্দ। সিমিলারলি যেমন চল যুক্ত অন্ত, এখানে চলটা হচ্ছে, চল হচ্ছে এখানে ধাতুটা, প্লাস হচ্ছে অন্ত, অন্তটা হলো প্রত্যয়, যেটাকে আমরা বলবো চলন্ত। শব্দটা তৈরি হলো চলন্ত, এগুলোকে আমরা বলছি কৃৎ প্রত্যয়। আর এই যে শব্দগুলো তৈরি হচ্ছে চলন্ত বা এই যে গতি, এগুলোকে আমরা বলছি কৃদন্ত শব্দ। কৃৎ প্রত্যয়জাত শব্দ বলে এগুলোকে বলা হয় কৃদন্ত শব্দ। ঠিক আছে, ফার্স্ট যে নিয়মটা আসছে, আমি বলেছি এখানে ধাতুটাকে বুঝতে হবে বা ধাতুটাকে চিনতে হবে, সেটা হচ্ছে যেমন এখানে আমি বলছি কৃৎ প্রত্যয় থেকে, যেমন আমি বলছি এখানে, যেমন হচ্ছে যে গন্তব্য, গম যুক্ত তব্য। তাহলে এখানে গন্তব্য, গম যুক্ত তব্য। ঠিক আছে, গমটা হচ্ছে ধাতু আর তব্য হচ্ছে প্রত্যয়। গমটা হচ্ছে ধাতু আর তব্য হচ্ছে এখানে প্রত্যয়। গন্তব্য, রক্ষণীয়, এই যে অনিয়, রক্ষণীয়, লাস্টে নিয়, এই যে তব্য। ঠিক আছে, অনিয়, নিয় থাকলে অনিয় বসবে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে যেমন হচ্ছে কর্তব্য, দ্রষ্টব্য, এগুলোতে সব তব্য বসবে। ঠিক আছে, এই শব্দগুলোতে মন্তব্য, মন যুক্ত তব্য। আচ্ছা, তারপরে যেমন হচ্ছে যে দ্রষ্টব্য, যেমন দৃশ, দ্রষ্টব্যর ধাতু হচ্ছে দৃশ ধাতু, দয়েরই, দয়েরই তালবস্যয় হসন্ত, দৃশ। আর মান থাকলে সানচ, এই জায়গাগুলো একদম কমন যে বিষয়গুলো, এগুলো কিন্তু আগে ভালো করে সকলকে পড়ে নিতে হবে। কমন যে বিষয়গুলো, এগুলো সকলকে আগে ভালো করে পড়ে নিতে হবে, নইলে কিন্তু মুশকিল। এখানে আমি তব্য বিষয়টা বললাম। এবারে যেমন আমি বলবো যে অনিয়টা বললাম, যেমন হচ্ছে রক্ষণীয়, অনিয়টা হচ্ছে রক্ষণীয়। তারপর যেমন করণীয়, করণীয়র ধাতু কি হবে, ক্রি, ক্রি যুক্ত অনিয়, করণীয়, ক্রি। শ্রবণীয়, শ্রু যুক্ত অনিয়, শ্রবণীয়। তারপরে যেমন আমি বললাম যে, আচ্ছা যদি আমি বলি হন্তব্য, হন যুক্ত তব্য, হন্তব্য। তারপরে হচ্ছে বক্তব্য, বক্তব্যর ধাতু হচ্ছে বচ, বচ হবে। ঠিক আছে, ব চয়ে হসন্ত, বচ, বক্তব্য।
তাহলে অনিয় হলো, তব্য হলো। আচ্ছা, যেমন হচ্ছে যদি বলি যে শ্রবণীয়, তারপর হচ্ছে করণীয়, ঠিক আছে, এই শব্দগুলো রক্ষণীয়, করণীয়, তাহলে ক্রি হবে। এই যে নিয় থাকলে অনিয়, ক্রি যুক্ত অনিয়, বরণীয়, ব্রি যুক্ত অনিয়, ধাতুটাকে খেয়াল রাখতে হবে। কিন্তু যদি দিয়ে দেয় যে আদরণীয়, তাহলে কি হবে? যদি দিয়ে দেয় আদরণীয়, তাহলে কি হবে? আদরযুক্ত স্থানীয়। না, ম্যাম আটা কি আগে প্রিফিক্স হিসাবে বলছো? আ হচ্ছে এখানে উপসর্গ, ঠিক আছে, আ হলো উপসর্গ, দ্রি হচ্ছে ধাতু, প্লাস হচ্ছে অনিয়, আদরণীয়। আ হচ্ছে উপসর্গ, দ্রি হচ্ছে ধাতু, তারপরে হচ্ছে অনিয়, অনিয় হচ্ছে প্রত্যয়, সেখান থেকে শব্দটা এসছে আদরণীয়। লোভনীয় কি হবে? লুভ 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 ধাতুর অনিয় প্রত্যয়, এই অনিয় লুভ যুক্ত, লুভ যুক্ত অনিয়। হ্যাঁ, লুভ হচ্ছে এখানে ধাতুটা, আর প্রত্যয় হচ্ছে এখানে অনিয়, প্রত্যয় হচ্ছে এখানে অনিয়, তাহলে এগুলো হচ্ছে অনিয় থেকে এগুলো পেলাম। আচ্ছা, তাহলে সেবনীয়, শ্রবণীয়, স্মরণীয়, তারপর হচ্ছে বরণীয়, আদরণীয়, এইগুলো, ঠিক আছে। ম্যাম বরণীয়টা কি হবে? কোনটা বরণীয়? হ্যাঁ ম্যাম। ব্রি যুক্ত অনিয়, ব্রি, ব্রি যুক্ত অনিয়, বরণীয়। তাহলে ফার্স্টে গেল তব্য, এইগুলো। আচ্ছা, এবারে আসবো যেটা, সেটা হচ্ছে জ। আচ্ছা, সত্রি আর সানচ, এই দুটো আগে বলে দিই এখানে যেহেতু আছে। আচ্ছা, এখানে যত, যত নত কপ, এইটা আগে বলে দিই। যত নত কপ, এইটা হচ্ছে সাধারণত আমরা দেখব যে যে সমস্ত শব্দগুলোতে বর্গীয় জফলা থাকে, যে সমস্ত শব্দগুলো, এগুলো চেনার আমি জাস্ট ট্রিক্সটা বলছি, ঠিক আছে। যে সমস্ত সবগুলোতেই হবে এমনটা নয়, যেমন আমি বলছি যেমন কার্য, কার্যতে কিন্তু জফলা নেই, কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু নত বসেছে, কিভাবে সেটা আমি বলছি। যেমন যদি আমি বলি যে কার্য, ঠিক আছে, কার্যটাই ধরো, যদি আমি বলি কার্য, তাহলে কার্যর ধাতু কি হবে? ক্রি। ক্রি। কার্যর হচ্ছে ধাতুটা হচ্ছে ক্রি, আর ক্রিয়ের সঙ্গে বসবে হচ্ছে তাহলে নথ, মূর্ধন্য এটা, ঠিক আছে, নথ। অর্থাৎ কি না, এটা জ অর্থে ব্যবহার করা হচ্ছে, উন্তস্ত জ অর্থে ব্যবহার করা হচ্ছে, যেটা হলো কার্য। তাহলে ক্রি যুক্ত হচ্ছে নথ, অর্থাৎ কোনো কিছু কর্মবাচ্য এবং ভাববাচ্যের ক্ষেত্রে এই নথ, যত, কপ এইগুলো বসবে। সবগুলোর কিন্তু শর্ট ফর্ম, অর্থাৎ এই যে নথ, তারপর হচ্ছে যত, এরপরেই হচ্ছে যত, আর তারপরেই হচ্ছে কপ, এই সবগুলোর কিন্তু শর্ট ফর্মই হচ্ছে জ। এই সবগুলোর মানে সংক্ষিপ্ত যে রূপ, সেটাকে আমরা বলছি কিন্তু জ, উন্তস্ত জ, ঠিক আছে। সংক্ষিপ্ত যে রূপ তাকে আমরা বলছি উন্তস্ত জ। তাহলে এখানে কি হবে? এবার যেটা হবে এখানে, অর্থাৎ আমি যদি বলি ভোজ্য, তাহলে কি হবে? ভোজ্য, ভুজ যুক্ত নথ। আচ্ছা, ভুজ যুক্ত, হ্যাঁ নথ হবে, কিন্তু ভুজ যুক্ত অনেক জায়গায় এটাও আমরা পাবো যে সংক্ষিপ্ত ফর্মটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হবে ভুজ যুক্ত জ, ভোজ্য। পাঠ্য কি হবে? পাঠ্য, পাঠ্যর ধাতু কি হবে? পট 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 যুক্ত জ, পঠ যুক্ত হবে। এবারে আমি যদি বলি যে বলো বিচার্য, তাহলে কি হবে?
ম্যাম বি উপসর্গ হিসাবে আসবে। বি উপসর্গ হিসেবে আসবে, তারপরে চর ধাতু। চর ধাতু, ঠিক আছে। আর জ প্রত্যয়। জ জ প্রত্যয়, প্রত্যয়। একদম। তাহলে বি হচ্ছে উপসর্গ হিসেবে আসবে, চর হচ্ছে ধাতু, আর উন্তস্থ জ হচ্ছে প্রত্যয়। এইভাবে বসবে। ম্যাম এখানে অন্তর্জল বদলে নত তো বসতে পারে না? নথ বসতে পারে। নথ বসতে পারে। ম্যাম সাউন্ড একটু চাপা আসছে। সাউন্ড কি চাপা আসছে? না হ্যাঁ না ম্যাম। ঠিক আছে। না ম্যাম না ঠিক আছে। তাহলে তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আচ্ছা, এবারে এই যে ধরো আমি বললাম যে যে সমস্ত বেশ কিছু প্রত্যয় রয়েছে যেগুলো, যেমন ধরো আমি বলছি দেও, তাহলে কি হবে? দেও, দয়েকার অন্তস্থ ম্যাম একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না। দেও, দেও শোনা যাচ্ছে, বাদ বাকিটা আচ্ছা, দা ধাতু, দা ধাতু কেটে হবে। একবার জয়েন করতে। তোমরা শুনতে পাচ্ছ বাকিরা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম ম্যাম শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে না, একটু সমস্যা হচ্ছে। যার সমস্যা হচ্ছে সে কেটে জয়েন করো। আচ্ছা, যেমন হচ্ছে দেও, ঠিক আছে। দেওতে কি হবে তাহলে? ধাতু হবে দা, তাই তো? দা হবে ধাতু। ধাতু হচ্ছে দা প্লাস হচ্ছে যত। ধাতু হচ্ছে দা প্লাস হচ্ছে যত। যতের এখানে শর্ট ফর্মটা হচ্ছে এই যে দেও। তাহলে উন্তস্থ অ যদি শেষে থাকে, যেমন দেও, যেমন হচ্ছে পেও, যেমন হচ্ছে অনুমেয়, এইগুলোতে কিন্তু সাধারণত এই যতটা বসবে। উন্তস্থ উন্তস্থ অ যদি থাকে, দেও, পেও, অজেয়, তার মানে এমন নয়, আবার এমন শব্দও আছে যেখানে উন্তস্থ জ বসে, ব্যতিক্রম আছে, যেমন হচ্ছে বদ্ধ। বদ্ধর ধাতু কি হবে? বধ। ম্যাম ব্রিথ। ম্যাম হর্ন হবে, হর্ন। ও হন হন, হ্যাঁ হন ঠিক। হবে, হন, হত্যা থেকে এসেছে হন। হন, হ দন্তের নয়ে হসন্ত, হন প্লাস হচ্ছে জ, ঠিক আছে। এইটা হচ্ছে বদ্ধ। হ দন্তের নয়ে হসন্ত প্লাস হচ্ছে জ, যেটা হচ্ছে বদ্ধ। যেমন হচ্ছে আমি যদি বলি একটা অন্য শব্দ যেটা হচ্ছে উপাদেয়, তাহলে কি হবে? ম্যাম উপটা আগে আসবে উপসর্গ হিসেবে। এলো। দা যত। আর দা তারপর জ। তাহলে পাটা কি হবে? পয়ে আকারটা, এখান থেকে তো উপ হলো, আর আটা কোথায় যাবে? ম্যাম তারপরে আটা জুড়ে দেবো। হ্যাঁ, উপসর্গ হিসেবে উপ এবং আ বসবে, তারপরে দা ধাতু প্লাস হচ্ছে জ। এগুলো কিন্তু খেয়াল রেখে করতে হবে, ঠিক যেমন জিজ্ঞাসার ক্ষেত্রে জ্ঞা যোগ সন যোগ অ যোগ আ, ঠিক এইখানেও ব্যাপারটা ঠিক তাই। ঠিক আছে। আর ম্যাম অনুমেয়টা বললেন, ওটা কি হবে? অনুমেয়, অনু হবে এই অনুমেয়তে, হ্যাঁ অনু হবে, তারপরে হচ্ছে ধাতুটা মা হবে প্লাস হচ্ছে জ। আচ্ছা, যদি যদি দায়ক শব্দটা দেয়, দায়ক, দয়ে আকার অন্তস্থ অ ক, দায়ক, তাহলে কি হবে? দই হবে। ধৃত হবে, ধৃয়ক। না, দা হবে। দা যুক্ত হচ্ছে নখ হবে, ঠিক আছে। দায়ক, আসছি এটাতে, আমি পরে আসছি, নখটা এখনো তো দিইনি, করাচ্ছি। তাহলে অন থাকলে অনট হবে, অন থাকলে অনট হবে, ঠিক আছে। এইগুলো তাহলে যত হলো আর নথ হলো। এবার হচ্ছে কফ। কফ হচ্ছে যেমন কৃত্য, যেমন হচ্ছে ভৃত্য, যেমন হচ্ছে বিদ্যা,
যেমন হচ্ছে শিষ্য, সাধারণত ব্যক্তির ক্ষেত্রে বসে। কৃত্য, ভৃত্য, দৃশ্য, বিদ্যা। আচ্ছা বিদ্যাটা এবারে বলো কি করতে হবে। বিদ্যা, বিদ ধাতু, বিদ ধাতু হবে। বিদ্যাতে বিদ ধাতু হবে, ঠিক আছে। উন্তস্ত জ প্লাস আ হবে, ঠিক আছে। এই উন্তস্ত জ এর জায়গায় আমরা কিন্তু কপটাকে বসাতে পারি। তাহলে বিদ যুক্ত হচ্ছে কপ যুক্ত হচ্ছে আ, অথবা বিদ যুক্ত হচ্ছে উন্তস্ত জ যদি না থাকে তাহলে সেখানে কপ বসবে, আর যদি উন্তস্ত জ থাকে তাহলে জয় বসবে, কোনো অসুবিধা নেই। জয়ের এখানে প্রত্যয়জাত রূপটা হচ্ছে কপ, মানে ধাতুর প্রত্যয়জাত রূপটা হচ্ছে এখানে কপ। কয়ে জফলা পয়ে হসন্ত, কয়ে জফলা পয়ে হসন্ত, ঠিক আছে। আচ্ছা ম্যাম, নথ যত তো ওই রফলা থাকলেই বসছে, তাহলে এখানে নথ যত যে বসবে না সেটা কি করে বুঝবো? নথ যত বসবে না তার কারণ হচ্ছে যে এখানে সাধারণত উন্তস্ত অ থাকলে যতটা বসবে। এখানে এটা ব্যক্তির ক্ষেত্রে আমি বলেছি, কপটা সাধারণত ব্যক্তির ক্ষেত্রে, যেমন শিষ্য দেখো রয়েছে এই জায়গাগুলো বেশি বসে, যেটা ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। বিদ্যাও তাই, যেমন ভৃত্য, যেমন হচ্ছে কৃত্য, এগুলো কোনো ব্যক্তি করছে, এই কারণে এদের ক্ষেত্রে এটা বসে। আর ম্যাম নথ যতের তো আর পার্থক্য নেই, মানে নথ যত যেটা খুশি বসতে পারে। হ্যাঁ, নথ যতের ক্ষেত্রে পার্থক্য নেই, ওখানে যেটা থাকবে সেটাই বসবে। একটা জিনিস এখানে বলবো, কপের ক্ষেত্রে কপ যেমন কৃত্য আমি বলেছি, সাধারণত কি হয় কপের ক্ষেত্রে কি হচ্ছে, সাধারণত ক যেমন হচ্ছে প, যেমন হচ্ছে ইথ, যেমন হচ্ছে জ, এইগুলো থাকে। মানে এগুলো হচ্ছে প্রত্যয় নিষ্পন্ন শব্দগুলো, এক্ষেত্রে কি হবে সাধারণত বিশেষ্য হবে কপের ক্ষেত্রে। কপের ক্ষেত্রে প্রত্যয় নিষ্পন্ন যে শব্দটা হবে সেটা বিশেষ্য হবে, লিখে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে। প্রত্যয় নিষ্পন্ন শব্দটা কপের ক্ষেত্রে বিশেষ্য হবে, তাহলে সেখানে কপ বসবে। যেমন দেখো বিদ্যা, যেমন হচ্ছে শয্যা, যেমন হচ্ছে দৃশ্য। আর যত কাদের ক্ষেত্রে হয়, যতটা আমরা বুঝবো কি করে, সাধারণত যতের ক্ষেত্রে প বর্গের ধাতু প বর্গের ধাতুর ক্ষেত্রে যত হয় প বর্গের ধাতুর ক্ষেত্রে যত হয়, ঠিক আছে। যত হচ্ছে প বর্গ, প বর্গের ধাতুর ক্ষেত্রে যত হয়। ম্যাম প, হ্যাঁ প প হয়েছে। মোটামুটি ভাবে এগুলো দেখে রাখবে। এবারে আসি হলো সত্রী এবং সানজ, বাদ বাকিটার ক্ষেত্রে নথ হবে, নথের ক্ষেত্রে ওরকম কোনো কিছু নেই। সত্রী বা সানজ, সত্রী বা সানজটা কি হবে, যদি কোনো জায়গায় এই যেমন চলত, ঠিক আছে, পঠত, এই যে শব্দগুলো আমরা দেখছি সৎ, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু সত্রী শব্দটা বসে। যেমন ইত, যেমন হচ্ছে অত, এইগুলো থাকে ইত এবং অত। এটা আরেকবার বলুন। হ্যাঁ আবার বলছি, আবার বলবো, ইত এবং অত এইগুলো থাকে, ঠিক আছে। সত্রীর ক্ষেত্রে যেমন চলত শব্দটা, মানে এক কথায় খণ্ডের ত থাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। চলত, যেমন হচ্ছে পঠত, যেমন হচ্ছে জীবত, এইগুলোর ক্ষেত্রে, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা দেখব সত্রী বসবে। সত্রী যেমন কিভাবে বসবে একটু উদাহরণ দিয়ে বলি।
উদাহরণ দিয়ে যদি বলি তাহলে হবে যে যেমন চলত, চল যুক্ত সত্রী, মানে চল যুক্ত সত্রী, এই সত্রীর শর্ট ফর্মটা হচ্ছে অত। সত্রী, সত্রীর শর্ট ফর্মটা হচ্ছে অত। যেমন আমরা দেখছিলাম যত নত এগুলোর হচ্ছে জফলা, সেরকম সত্রীর হচ্ছে অত। ঠিক আছে, চলত মহৎ, তাহলে মহৎটা তোমরা বলো কি হবে? মহযুক্ত সত্রী। মহযুক্ত সত্রী, মহ মানে ম হয় কিন্তু হসন্ত হবে। ঠিক আছে, মহ, মহৎ। পঠত, পঠ যুক্ত সত্রী, সৎ কি হবে? ম্যাম শুধু দন্ত স? না, সত্রীর হচ্ছে অস, অস। সত্রী মানে সতের ধাতুটা হচ্ছে অস, অ দন্তে শয় হসন্ত, লিখে রাখো। সতের ক্ষেত্রে ধাতু হবে অস। এই যে, ঠিক আছে, এইগুলো। গায়ত, গায়ত গান করে, গায়ত, তাহলে গায়তের ধাতু কি হবে? গই। গই, গই। গই যুক্ত সত্রী, তাহলে মনে থাকে যেন এইগুলোর ক্ষেত্রে সত্রী হবে। আর সানচটা ম্যাম তাহলে গায়ক তো, ম্যাম গায়কের শেষে ক রয়েছে তো। না না, গায়ত, আমি তো এই স্পেলিংটা বলছি, গায়ত। ম্যাম গায়ক হলে তো অক হতো, অক প্রত্যয়। হ্যাঁ হ্যাঁ, নেই বলেই তো এখানে সত্রী হচ্ছে, গায়ত, এখানে শব্দটা তো গায়ত। শব্দটা বোঝা গেছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে সানচটা তাহলে কোথায় বসবে? সানচ হচ্ছে যেখানে লাস্টে মান থাকবে, যেমন বর্তমান বৃত যুক্ত সানচ, যেমন বিদ্যমান বিদ যুক্ত সানচ, যেমন হচ্ছে প্রতীক্ষমান প্রতিযুক্ত ইক যুক্ত সানচ। এই প্রতীক্ষমানটা আমাকে একটু বলে দিতে হবে। প্রটা উপসর্গ হবে। হ্যাঁ, প্রতীক্ষমান, প্রটা উপসর্গ হবে, ঠিক বলেছো। প্রটা উপসর্গ হবে, এই প্রতি, সরি প্রতি হবে, তারপরে হচ্ছে ইক্ষ, ইক, দীর্ঘই, কয়ে মূর্ধন্য শয়ে হসন্ত। ঠিক আছে, এটা হচ্ছে ইক, যেটা হলো ধাতুটা, আর প্লাস হচ্ছে সানচ, এটা হবে প্রত্যয়। তাহলে প্রতীক্ষমান, মান থাকলে শেষে সানচ প্রত্যয় বসবে। দীপ্যমান দীপ যুক্ত সানচ, বর্তমান বৃদ্ধ যুক্ত সানচ, বর্ধমান বৃদ্ধ যুক্ত সানচ, মুহ্যমান মুহক যুক্ত সানচ, এইগুলো। তাহলে যদি বলে উদীয়মান তাহলে কি হবে? প্রশ্নে যদি উদ, উদ যুক্ত সানচ। দিওটা কি হবে? উদ যুক্ত ই, তারপরে সানচ। উদ ই যুক্ত সানচ, এইগুলো হলো মানের ক্ষেত্রে। তাহলে যদি মান থাকে, ধাতু যদি হয় শব্দটা, এটা এবার মাথায় রাখতে হবে, মান কিন্তু শব্দও আছে, সেক্ষেত্রে আবার তখন মতুফ হয়ে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে শব্দ আছে না ধাতু আছে। যদি ধাতু থাকে তাহলে প্রত্যয় হবে সানচ মান থাকলে শেষে, আর যদি শব্দ থাকে তাহলে কিন্তু প্রত্যয় হয়ে যাবে মতুফ। পরে আসছি, আগে ধাতুটা পড়ে নাও। ধাতুর হচ্ছে তাহলে মান থাকলে ধাতুর ক্ষেত্রে কি হবে? সানচ হবে। ঠিক আছে, ধাতুর ক্ষেত্রে। তাহলে সত্রী আর সানচটা বললাম। এই যে ত আর তি, অর্থাৎ লাস্টে কিনা যদি কয়ে তয়ে থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে, যদি কয়ে তয়ে থাকে সেটা হয়ে যাচ্ছে ত। ঠিক আছে, যেমন
যেমন বলছি আমি, আনিত, আনিত, ঠিক আছে, শব্দটা হলো আনিত। তাহলে এক্ষেত্রে কি হবে, আটা হলো উপসর্গ, নি হচ্ছে ধাতু, প্লাস হচ্ছে ত, কয়ে তয়, এটা হবে প্রত্যয়, তাহলে হলো আনিত। যেমন গত, গম যুক্ত ত, গত। যেমন হচ্ছে বিরত, বিরত কি হবে, ম্যাম বিটা বিরত উপসর্গ, হলো, তাহলে শুধু র বসবে তারপর র, আর পরে তারপর কয়ে তয়ে। না কয় না, র ধাতু আছে রম, রম, রম ধাতু প্লাস হচ্ছে কয়ে তয়ে, ঠিক আছে, বিরত। ধাতুটা চিনতে ম্যাম পারলে, আনিতটা, আনিতটা আর একবার বলে দিন। আ হবে উপসর্গ, নি হচ্ছে ধাতু, ত হচ্ছে প্রত্যয়, ত, কয়ে তয়। এবার যদি পাকামো করে ধরো, আমি কোনো পাকামো করে নয়, যদি ধরো দিয়েই দিয়েছে, কয়ে তয়ে দেয়নি, শুধু ত দিয়েছে, তাহলে তুমি ভাবছো আরে কি হলো, এটা নেই কেন। তাহলে অথবা এরকমও দিতে পারে যে ধরো দিয়ে দিয়েছে আটা দেয়নি, নি প্লাস হচ্ছে ত, প্রথম অপশন দিয়েছে নি প্লাস হচ্ছে ত, আর পরের অপশন দিয়েছে আ ড্যাশ হচ্ছে নি প্লাস হচ্ছে ত, তাহলে কিন্তু সেক্ষেত্রে উত্তর কিন্তু আ নি প্লাস হচ্ছে ত, ওটা হবে। আরেকটা কথা বলি, ধরো যদি দিয়েছে নি প্লাস হচ্ছে ত, এই অপশন দিয়েছে, আর পরে দিয়েছে নি প্লাস হচ্ছে ত, মানে আ নি আর ত, তোমরা দেখছো আরে এখানে তো কয় তয় আছে, তাহলে বোধহয় কয় তয়টাই হবে, ত আছে এখানে তো হবে না, না উত্তর কিন্তু এইটাই হবে, কারণ কয়ে তয়ের এটা হচ্ছে শর্ট ফর্ম ত। বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। অপশন দেখে কিন্তু অবশ্যই উত্তর করতে হবে, মাথা ঠান্ডা রেখে আমার উত্তর করতে ম্যাম হবে। ওটা পরেরটা কি, কয় তয়ের শর্ট ফর্মটা? ত, ত, শুধু ত, ত থ দ ধ দন্তে, ত। ও ম্যাম ধাতু থাকলে রুটের মতো চিহ্ন দেওয়া থাকবে তো? হ্যাঁ, ধাতু থাকলে রুটের মতো চিহ্ন দেওয়া থাকবেই, নাও থাকতে পারে, ওটা কোনো ব্যাপার নয় যে থাকবেই। থাকবেই এমন কোনো এ নেই। আর এটা গেল ত, আর যদি লাস্টে থাকে তি, তাহলে হবে কিন্তু কয় তয়ে হস্যি, যেমন পুষ্টি, যেমন হচ্ছে দৃষ্টি, ঠিক আছে, দৃশ যুক্ত তি, দৃষ্টি, এগুলো থাকতেই পারে। যেমন হচ্ছে আহ যেমন হচ্ছে ধরো শক্তি, শক যুক্ত ক্তি, এইটা থাকতেই পারে, কৃতি, ক্রি যুক্ত ক্তি, এইগুলো, বৃষ্টি, বৃষ যুক্ত ক্তি, এইগুলো। আচ্ছা, এটা গেল। আর এবারে হচ্ছে এবারে যে নিয়মগুলো রয়েছে, যেমন নক, জক, ত্রিচ আর ত্রিন, এই যে নিয়মগুলো, ঠিক আছে, এটা কোথায় কোথায় কোনটা বসবে। প্রথমে বলি নক কোনটা, নক হচ্ছে অক, নক হচ্ছে যার শর্ট ফর্ম যেটা হয় সেটা হচ্ছে অক, তাই তো, তাহলে সেই ক্ষেত্রে নায়ক, গায়ক, এইগুলোর ক্ষেত্রে এই নকটা বসবে, দায়ক, কারক, এইগুলোর ক্ষেত্রে নকটা বসবে। নায়কের ক্ষেত্রে নি প্লাস হচ্ছে নক, প্লাস হচ্ছে নি প্লাস হচ্ছে নক, এইগুলো বসবে, ঠিক আছে। আবার গায়কের ক্ষেত্রে যেমন হচ্ছে গই প্লাস হচ্ছে নক, প্লাস হচ্ছে এদিকে এই, যদি হয় দায়ক তাহলে হবে দা প্লাস হচ্ছে নক, এইগুলো, এগুলোর ক্ষেত্রে বসবে। ক্রি যুক্ত হচ্ছে নক, এইগুলো।
তাহলে নখ গেল। এবারে হচ্ছে জক। জক কি? জক কখন বসে? কোনো শিল্পী অর্থে কোনো শব্দ বসলে জকটা বসে। শিল্পী অর্থে কিছু বোঝালে, শিল্পী বোঝালে। আর একটা হলো যদি ক্ষণ এবং রঞ্জ এই দুটো ধাতুর উত্তরে জক প্রত্যয় হয়। কোন দুটো? যেমন আমি বলছি, যেমন রজক। রজক শব্দটা এই যে ক্ষণ, দুটোর ক্ষেত্রে বসে। একটা ক্ষণ, একটা হচ্ছে সরি, আর একটা হচ্ছে রজক, মানে রঞ্জ আর কি, ঠিক আছে? রঞ্জ এই দুটো ধাতুর ক্ষেত্রে কিন্তু এই দুটো শিল্পী অর্থে এই দুটো ধাতুর ক্ষেত্রে কিন্তু প্রত্যয়টা বসবে। কোন প্রত্যয়? না জক। আমার মনে হয় যে যারা দেখেছো, আদৌ দেখেছো কিনা আমি জানি না, যারা দেখেছো তারা জানো যে জকটা আমি ওখানেও বলে দিয়েছিলাম। মনে পড়ছে? আছে কি কেউ কি দেখেছিলে ভিডিওগুলো অন করে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলেছিলাম তো ওখানেও এই কথাই, ক্ষণ হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে রঞ্জ। হ্যাঁ, যেমন এবার আমি বলি উদাহরণ সহকারে, যদি বলি ক্ষণক, দেখো ক্ষণ যুক্ত হচ্ছে জক, ঠিক আছে? এর শর্ট ফর্মটা জ হয়, কিন্তু এটা হবে ক্ষণ যুক্ত হচ্ছে জক। যেমন রজক, রজকের ক্ষেত্রে ধাতুটা হবে রঞ্জ প্লাস হচ্ছে জক, ঠিক আছে? তাহলে এইগুলোর ক্ষেত্রে এগুলো বসবে। তাহলে জক কোথায় বসলো আর নক কোথায় বসলো বলেছি। এবারে বলবো যে ত্রিচ কোথায় বসবে। ত্রিচ, ত্রিচ হচ্ছে রিকার থাকবে। রিকার, রিকার থাকবে বুঝেছি, কিন্তু এই দুটোর সঙ্গে একটা তফাৎ আছে। ত্রিচ কোথায় বসবে আর ত্রিন কোথায় বসবে। ত্রিচ প্রত্যয় আর ত্রিন প্রত্যয় কোথায় কোথায় বসবে। যেমন ত্রিচের ক্ষেত্রে যেমন তয়েরই থাকবে, তয়েরই বেশিরভাগ ক্ষেত্রে। যেমন ভাতৃ, যেমন হচ্ছে পা মানে পিতৃ, যেমন হচ্ছে মাতৃ, যেমন হচ্ছে ভ্রাতৃ, এইগুলো। এবার আমার প্রশ্ন হলো পিতৃ অর্থাৎ এখানে ধাতু কি হবে? পিতৃর ক্ষেত্রে ধাতু কি হবে? পা ধাতু। পা ধাতু হবে। তাহলে পা প্লাস এখানে কোনটা বসবে? ত্রিচ, তাই তো? কর্তৃকারকে হয়, এটা খেয়াল রাখতে হবে। এটা কিন্তু কর্তৃকারকের ক্ষেত্রে দেখা যায়। কিন্তু যদি আমি বলি ভ্রাতৃ তাহলে কি হবে? কি হবে? ধাতু কি হবে? ভ্রাজ। ম্যাম ধা না ধু কোনটা হবে ম্যাম? ভ্রাজ হবে, ভ্রাজ। ভ্রাজ হচ্ছে প্লাস হচ্ছে, মানে ভ্রাজ প্লাস হচ্ছে ত্রিচ, ঠিক আছে? এটা হবে ভাতৃ। মায়ের ক্ষেত্রে মা যুক্ত হচ্ছে ত্রিচ, ঠিক আছে? মাতৃ, এগুলো হলো ত্রিচ। আর ত্রিন কোথায় বসবে? ত্রিন হচ্ছে যেখানে আমরা দেখব যে কেউ দান করছে, অর্থাৎ কিনা দন্তের ন, দাত্রী, তারপরে হচ্ছে এইগুলোর ক্ষেত্রে যেখানে আমরা দেখব যে দান করছে, সেটাকে আমরা বলবো যে ত্রিন হবে সেখানে। যেমন ওই যে যোদ্ধ্রী যেটাকে বলা হয়, যুদ্ধ যুক্ত ত্রিন, এটাকে বলা হচ্ছে। এই শব্দ খুব কম বসে, এই শব্দটা খুব কম বসে, ঠিক আছে? কম। আচ্ছা, এবার হচ্ছে অন আর অনট। শেষে যদি কি থাকবে? দন্তের ন বা মূর্ধন্য থাকে, তাহলে অন বা অনট বসবে। অন বা অনট, অনটের শর্ট ফর্ম হচ্ছে অন। যেমন শ্রবণ, শ্রু, শ্রু প্লাস হচ্ছে অনট। যেমন হচ্ছে স্মরণ, স্মরণের ধাতু কি হবে? শ্রী। দন্তের শয়ে ময়ে রি, তাই তো? আচ্ছা, হ্যাঁ ম্যাম। প্লাস হচ্ছে অনট, প্লাস হচ্ছে অনট। যেমন এই রকমই শয়ন, শয়নের ধাতু কি হবে?
শি, শি যুক্ত অনট। সি যুক্ত অনট, একদম। আচ্ছা, যদি বলি রোদন, রোদনের ধাতু কি হবে? ম্যাম এটা কি রম ধাতু হবে? না, না, র থাকলে শুধু রম ধাতু হতো, এক্ষেত্রে কি হবে? রুদ ধাতু। রোদনের ক্ষেত্রে রুদ, রুদ, রয়ে হস্য দয়ে হসন্ত, রুদ, রুদ প্লাস হচ্ছে অনট, তাহলে এই ক্ষেত্রে অন থাকলে অনট, ঠিক আছে, মূর্ধন্য দন্তেন্য এইগুলো। আচ্ছা, শনটাও আমি বলেছি যে ওই জিজ্ঞাসার ক্ষেত্রে হবে, পিপাসার ক্ষেত্রে হবে, পা যোগ শন যোগ অ যোগ আ, যেটাকে আমরা বলি। অনেক সময় আও থাকে, অটাকে তুলে দিয়েছে এখন, জ্ঞা যোগ শন যোগ অ যোগ আ, এইগুলো। তারপর আচ্ছা ম্যাম, হ্যাঁ বল। বলছি অন আর অনট যে কোনো একটা লিখলেই হবে নাকি ম্যাম? ওই অনট আর অনটা পার্থক্য ব্যাপারটা বুঝতে পারছি না। না, তোমাদের তো লিখতে হচ্ছে না, তোমাদের তো থাকবে অপশন, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনট, অনটটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। অনটের শর্ট ফর্ম আচ্ছা আশা ম্যাম, করছি দেবেন, অনটটাই দেবেন। আচ্ছা ম্যাম, ঠিক আছে। অনটটাই দেবেন, ঠিক আছে। আচ্ছা ম্যাম, পাচ্ছি। আচ্ছা, এবারে আসি যেটা হচ্ছে যে কি, উক, এইগুলো। যেমন বর্ধিষ্ণু, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা ইষ্ণু, এটা ইষ্ণু হবে, বৃদ্ধ যুক্ত ইষ্ণু, ইষ্ণু হবে এটা, বৃদ্ধ। দয় যুক্ত আলু, দয় আলু, এগুলো খুব একটা আসে না, ঠিক আছে, এত সহজ খুব একটা আসে না এই আলু দিয়ে। ঘংটা আসে পরীক্ষায়, যেমন বিবাদ, বি হচ্ছে উপসর্গ, বদ হচ্ছে ধাতু, আর ঘং প্লাস হচ্ছে ঘং, বিবাদ, এইগুলোর ক্ষেত্রে আসে, ঘংটা কিন্তু আসে পরীক্ষায়। আর একবার বলুন এটা। বিবাদ, বিবাদ, ঘং দিয়ে বলে দিচ্ছি, ঘং দিয়ে হচ্ছে বিবাদ। যেমন হচ্ছে প্রণাম, প্রণাম শব্দটাও ঘং দিয়ে হবে, প্রণাম। প্রটা হলে উপসর্গ, নম হচ্ছে ধাতু, নম, নম হবে, হ্যাঁ দন্তের ন হবে, প্লাস হচ্ছে ঘং। বিশ্রাম, বিশ্রামেও ঘং হবে, বি উপসর্গ, শ্রম হচ্ছে ধাতু, প্লাস হচ্ছে ঘং। হলো। আর শনের ক্ষেত্রে কোনগুলো হবে? শনের ক্ষেত্রে বললাম জিজ্ঞাসা, তারপর হচ্ছে পিপাসা, এগুলো শনের ক্ষেত্রে হবে। জিজ্ঞাসা, পিপাসা, এগুলো। দিদৃক্ষা, দিদৃক্ষা, তোমরা এত শর্ট ফর্মে যে কটা নোটের মধ্যে দিয়েছি সেগুলো ভালো করে দেখে যাবে। আর রেকর্ডেড, আজকের রেকর্ডেড ক্লাসটা তো দেখবে, কিন্তু ওই 3টে রেকর্ডেড ক্লাস দেখতে ভুল করবে না, ওটা দেখে যাবে। আমার মনে হয় না যে তার বাইরে আর প্রত্যয় থেকে দেবে, এত দেওয়ার স্কোপ নেই তোমাদের। দৃশ প্লাস হচ্ছে শন যুক্ত হচ্ছে আ, ঠিক আছে, এখানে অ বসে, অনেক জায়গায় অ থাকবে, নইলে আবার অনেক জায়গায় থাকবে, ঠিক আছে, মেজরিটি ক্ষেত্রে। যেমন জ্ঞা যোগ সংযোগ অযোগ আ, পা যোগ সংযোগ অযোগ আ, থাকতেও পারে, নাও থাকতে। ম্যাম জিজ্ঞাসাটা বড্ড খটোমটো, এটা মনে রাখাই মুশকিল। জ্ঞা যোগ সংযোগ অযোগ আ, এই আবার কি খটোমটো কোথায়, একদম ইজি।
ঘঙের ক্ষেত্রে প্রণাম হবে বলেছি, আরেকটা হবে তাপ, তাপ তয়াকার প, সেক্ষেত্রে ধাতু হচ্ছে ত, প্লাস হচ্ছে ঘং। ঠিক আছে, ঘঙের শর্ট ফর্ম কি হবে, মানে সংক্ষিপ্ত রূপ, সরলীকরণ রূপটা কি হবে, অ। মনে থাকবে। মা হলে ভালো হতো। আচ্ছা, এই দুটো আমি এমনিতে ভাবছিলাম প্রণামের আটা উঠে গিয়ে ঘং হয়েছে, ওটাই ভাবছিলাম তখন। না, বিবাদ হলো। এবার হচ্ছে অভিষেক, যদি আমি বলি অভিষেকেও কিন্তু ঘং বসবে, তাহলে কি হবে অভিষেক, অভিষেক কি হবে, অভিটা উপসর্গ হবে। হবে, তারপর ধাতু কি হবে, সিচ, ইস ধাতু। অভিষিচ প্লাস হচ্ছে ঘং, সিচ ধাতু। ঠিক আছে, আচ্ছা বিষাদ কি হবে, বিবাদ বলেছি বাট বিষাদ বলিনি, কি হবে বিষাদ, বিটা তো উপসর্গ হবে। হলো, বিশদ, সদ, দন্তে স, দয়ে হসন্ত, সদ প্লাস হচ্ছে ঘং। ঠিক আছে, ত্যাগের ক্ষেত্রেও কিন্তু তাই হবে, ত্যাগ, তয় জফলা আকার গ, ত্যাগ কি হবে, তেজ, ধাতুটা হবে তেজ, তয়ে জফলা বর্গীয় জয়ে হসন্ত, তেজ। ম্যাম এই ঘংটা কি ম্যাম? ঘংটা প্রত্যয়, ঘঙের শর্ট ফর্ম হচ্ছে অ। ম্যাম অভিষেকটা আরেকবার বলে দিন না। অভি হচ্ছে উপসর্গ, সিচ হচ্ছে ধাতু, দন্তে শয়ে হস্যই চয়ে হসন্ত, সিচ ধাতু, আর তারপর হচ্ছে ঘং, ঘং হচ্ছে প্রত্যয়। যে যে ক্ষেত্রে বলে দিলাম, এই প্রণাম, ম্যাম হ্যাঁ বলো, তাহলে এই যে এখানে অ এর ক্ষেত্রে কি ঘং বসছে? কোনটা, হ্যাঁ অয়ের ক্ষেত্রে তো ঘং বসছে। আচ্ছা আচ্ছা ম্যাম, যদি প্রসার দেয় তাহলে প্রটা তো উপসর্গ হবে, ওখানে ধাতুটা কি হবে, সার। স্বর হবে, স্বর, সার তো হতে পারে না। আচ্ছা, স্বর, আর এটা হচ্ছে ঘং। হ্যাঁ, যেমন প্রসাদ যদি দেয়, প্রসাদ, তোমার কথাতেই বলি, আরেকটা হলো প্রসাদ, তাহলে কি হবে, প্রসদ যুক্ত ঘং। ঠিক আছে, প্রসদ যুক্ত ঘং। আচ্ছা, বাংলা কৃত প্রত্যয় খুবই ইজি, যেমন আমরা বলি পর, পর যুক্ত অ, লাস্টের অ আছে। ঠিক আছে, এগুলো একদম ইজি, দেয়ই না ধরতে গেলে পরীক্ষায়। চল, মার, মার যুক্ত অ। ঠিক আছে, এইগুলো যেগুলো শেষে অ এসেছে, যেমন অন, যেমন হচ্ছে কাঁদন। আচ্ছা, এবার প্রশ্ন উঠতে পারে, তাহলে কি কাঁদনের জায়গায় কেন অনট হবে না, আসতে পারে তো এটা, হ্যাঁ ম্যাম। কাঁদনে কি অনট হবে, এটা আসতে পারে প্রশ্ন। ঠিক আছে, সাধারণত ভাব বাচ্চে ধাতুর সঙ্গে এই প্রত্যয়টা যুক্ত হয়, কাঁদন, মরণ, সাধন, এই শব্দগুলোর ক্ষেত্রে অন বসবে। কাঁদন, মরণ, নাচন, সাধন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু, এগুলোর ক্ষেত্রে ভাববাচ্যের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে সব অন বসবে, অন প্রত্যয় বসবে। ঠিক আছে, অন প্রত্যয় বসবে। ইষ্ণুটা বলেছি, ইষ্ণুটা পরীক্ষায় আসে, বর্ধিষ্ণু, বৃদ্ধ যুক্ত ইষ্ণু, চলিষ্ণু, চল যুক্ত ইষ্ণু। আচ্ছা ম্যাম, ওটা যদি অনের পরিবর্তে অনট দেওয়া হয় তাহলে তো ভুল হবে ওটা। অনের পরিবর্তে অনট, একই তো ব্যাপার ম্যাম।
না কাঁদনের বললেন না যে অন বসবে, হ্যাঁ, যদি ধরুন অপশনে অনট থাকলে অপশনে ভুল হবে। হ্যাঁ অপশনে যদি অনার্স থাকে তাহলে সেটা ভুল হবে তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু ম্যাম অনটেরই তো শর্ট ফর্ম অন। হ্যাঁ, অনটের শর্ট ফর্ম অন, কিন্তু দুটোর মধ্যে একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে কর্তৃবাচ্যতে অনট বসে, আর এই সরি কর্তৃবাচ্য ছাড়া অন্যান্য কারক বাচ্যে অনটটা হয়, আর ভাব বাচ্যের ক্ষেত্রে অন বসে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। বা ক্রিয়াবাচক বিশেষ্যর ক্ষেত্রে অন বসে, লিখে রাখো ক্রিয়াবাচক বিশেষ্য। মনে আছে তো ক্রিয়াবাচক বিশেষ্য কোনটা? ক্রিয়াবাচক বিশেষ্যর ক্ষেত্রে এই অনটা বসে। ঠিক আছে, ম্যাম কি বলেন, ভাব বাচ্চে অন বসবে? ভাব বাচ্যে অন বসে। আর ক্রিয়াবাচক বিশেষ্য, ভাব বাচ্য আর ক্রিয়াবাচক বিশেষ্যর ক্ষেত্রে অন বসে। ম্যাম একটা উদাহরণ বলছি, আরোহণ। আরোহণটা এখানে কি কোনটা হবে? মানে অনট হবে না অন হবে? আরোহণ, আরোহণের ক্ষেত্রে এখানে হবে না, আরো তো রি আছে, সেক্ষেত্রে আরোহণের ক্ষেত্রে অনট হবে, অনট। আ আচ্ছা হবে, রুহ হবে, রুহ, আ হবে, তারপর ওটা উপসর্গ হিসেবে বসছে, তারপরে রুহ। ঠিক আছে, তারপরে হচ্ছে অনট। ঠিক আছে, মানে অন হবে না, অন হবে না। না না অন হবে না। অন শব্দগুলো দেখলেই বুঝতে হবে, যেমন কাঁদন, মরণ, দেখছো না, মানে কঠিন শব্দ নয় এগুলো, একদম মানে বাংলা শব্দের সঙ্গে এগুলোর মিল রয়েছে, সেইগুলো হচ্ছে বাংলা মানে যেগুলো বাংলা, এগুলো তো আরোহণটা দেখে বুঝতে পারছো, যেটা কিন্তু হচ্ছে তোমার সংস্কৃত কৃত প্রত্যয়। আর যে সমস্ত শব্দগুলো বাংলা কৃত প্রত্যয়, মানে বাংলা শব্দ থেকে এসেছে, সেগুলো কিন্তু হচ্ছে তোমার অন হবে। বোঝাতে পেরেছি কি বললাম? আরোহণ, হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আরোহণ, এই যে শব্দটা, এই শব্দটা কিন্তু সংস্কৃত কৃত প্রত্যয়, সংস্কৃত শব্দ থেকে এসেছে। যেমন অনুষ্ঠান, যেমন হচ্ছে বিসর্জন, যেমন হচ্ছে গর্জন, এগুলো সব সংস্কৃত প্রত্যয়, সংস্কৃত শব্দ থেকে এসেছে। কিন্তু কাঁদন, মরণ, তারপরে হচ্ছে যেমন সাধন, এইগুলো নাচন, ঝুলন, দোলন, এইগুলো কিন্তু সব বাংলা শব্দ। চলন্ত, ডুবন্ত, ফুটন্ত, এগুলো সব অন্ত বসবে। ঠিক আছে, এগুলো একদম ইজি। যেমন কান্না, কাঁদ যুক্ত অনা, গ্রেটার দেন কান্না। ঠিক আছে, মানে কাঁদনা থেকে কান্না। যেমন হচ্ছে রাধনা, ঠিক আছে, রাধ যুক্ত অনা। যেমন হচ্ছে খেলনা, খেল যুক্ত অনা। এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু সব বাংলা, বাংলা শব্দ এগুলো। ঠিক আছে, এই বাংলা শব্দ, কিন্তু এগুলো এক একটা ধাতু। এই যে রাধ, তারপর হচ্ছে যেমন হচ্ছে কাঁধ, তারপর হচ্ছে খেল, এগুলো সব বাংলা শব্দ। ঢাক না, ঢাক, এগুলো বাংলা শব্দ, এগুলো ধাতু হিসেবে ব্যবহৃত হয়েছে, প্লাস তার সঙ্গে অনা প্রত্যয় যুক্ত হয়েছে। ইষ্ণুটা দেখবে, যেটা বলেছি, ইষ্ণুটা, আচ্ছা, ম্যাম বর্ধিষ্ণুটা একবার বলে দিন না কি হবে? বৃদ্ধ যুক্ত ইষ্ণু, বর্ধিষ্ণু, বৃদ্ধ যুক্ত ইষ্ণু। সহিষ্ণু হচ্ছে সহ যুক্ত ইষ্ণু। এই যে বলে দিচ্ছি ওটাই আরেকবার। এবার যদি থাকে যে কিপ, কার ক্ষেত্রে বসছে কিপটা? কিপটা কার ক্ষেত্রে বসছে? কিপ, ওই যেমন শিষ্য হলে, শিষ্য শ্বাসযুক্ত দীপ্ত। কিপটা হচ্ছে না, কিপটা তো সেটা নয়। না ম্যাম, জগৎ হলে কিপ হবে, জগৎ। গমযুক্ত কিপ হয়। একদমই তাই, কিপটা হচ্ছে এইটা, ওটা তো আমি জকের ক্ষেত্রে বলেছিলাম, ওই নক, জক, ত্রিচ, ওইগুলোর ক্ষেত্রে বলছিলাম। আর কিপটা বসছে, কিপের ক্ষেত্রে যেমন বসবে হচ্ছে যে যেমন ইন্দ্রজিৎ। ঠিক আছে, ইন্দ্রজিৎ, ইন্দ্র, জি, ইন্দ্র, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে
তারপর হচ্ছে কিপ। আচ্ছা, যেমন হচ্ছে পরভৃত, কাক, সরি কোকিলকে যেটা বলা হয় পরভৃত ত যদি বসে তাহলে হবে কিন্তু কোকিল, ঠিক আছে? পরভৃত, আর পরভৃত পরযুক্ত ভ্রি মানে পর ধাতুটা হচ্ছে ভ্রি, তারপরে হচ্ছে কিপ, ঠিক আছে? এইগুলোর ক্ষেত্রে কিপ বসছে। আর কিপ হলো, আলুটা সহজ আছে, ওই দয়ালু, ওগুলো অত আসে না, আসে এলে ওগুলো পেরে যাবে তোমরা। অনটা তো বলেই দিয়েছি, অনটও বলে দিয়েছি, ঠিক আছে? আর মোটামুটি এখান থেকে তাহলে সংস্কৃত যে প্রত্যয়গুলো রয়েছে ওটা তেমন আর কিছু বলার নেই। বাংলা প্রত্যয়গুলো বলছিলাম, যে যে কটা বলছিলাম বাংলা প্রত্যয়, ওই অনা, তারপরে হচ্ছে এগুলো বললাম। তারপর যেমন অনি, ঠিক আছে? কাঁদুনি, কাঁপুনি, কাপ যুক্ত অনি, কাঁপুনি, কাঁদুনি, কাঁদ যুক্ত অনি, ঠিক আছে? এগুলোকে বলা হয়। এইগুলোর ক্ষেত্রে হবে। তারপরে হচ্ছে যেমন ঘুমন্ত বললাম, ঘুম যুক্ত অন্ত, জ্বলন্ত, জল যুক্ত অন্ত, এগুলো মোটামুটি ইজি আছে, এটা দেখবে নিজেরা। একটাও এগুলো কিচ্ছু সব মানে কঠিন নয়। পড়ুয়া, পর যুক্ত উয়া, ঠিক আছে? মিশুক, মিশ যুক্ত উক, এগুলো তো সহজ। আচ্ছা, এবার আমি শব্দ প্রত্যয়টা একটু বলবো। ধাতু প্রত্যয়, ধাত্ববয় প্রত্যয়টা অলরেডি বলেছি। তারপরে হচ্ছে শব্দ প্রত্যয়টা বলবো। সংস্কৃত তদ্ধিত প্রত্যয় শব্দ প্রত্যয়ের আরেকটা নাম। এই ক্ষেত্রেও কিন্তু বাংলা প্রত্যয় মানে বাংলা শব্দ থেকে প্রত্যয় হয়েছে সেটাও আছে, আবার সংস্কৃত শব্দ থেকে প্রত্যয় হয়েছে সেটাও আছে, বাট তোমাদেরকে সংস্কৃত শব্দটা বেশি ভালো করে পড়ে যেতে হবে। যেমন ফার্স্টেই আমি বলছি যে স্নো, ঠিক আছে? স্নো মানে অ, যেগুলো হচ্ছে যেমন হচ্ছে যাদব, যদু যুক্ত স্ন, যাদব। যেমন হচ্ছে ভৃগু যুক্ত স্ন, ভার্গব। যেমন হচ্ছে এগুলো হলো তাহলে লাস্টে অ আসছে। যেমন আমি যদি বলি যে সৌমিত্র, তাহলে কি হবে? সৌমিত্র কি হবে? সুমিত্রার পুত্র সৌমিত্র না, লক্ষণকে বলা হয়। তাহলে সুমিত্রা হচ্ছে শব্দ প্লাস হচ্ছে স্ন, এই যে লাস্টে অ এসছে। কিন্তু যদি এর পাশে জফলা বসতো তাহলে স্ন এর সঙ্গে কিন্তু জফলা বসতো, যদি বসতো, যেমন আসছি পরের শব্দটাতে। তাহলে স্ন থাকলে স্ন এর শর্ট ফর্ম বা সরলীকরণ হচ্ছে অ। এবার হচ্ছে যদি আমি বলি স্ন, যেমন এগুলো সবগুলো, যেমন হৈম, হিম যুক্ত স্ন, তৈল, তিল যুক্ত স্ন, এইগুলো স্ন হলো। এবার যদি জফলা দিই, যেমন হচ্ছে চাণক্য, যদি আমি বলি জফলা আছে, তাহলে এখানে স্ন এর সঙ্গে জফলা বসবে। তাহলে চাণক্যর শব্দ হচ্ছে চনক, এটা কিন্তু ধাতু নয়, এগুলো শব্দ। চনক যুক্ত স্ন, সংস্কৃত শব্দ। যেমন হচ্ছে দৈত্য, দিতি যুক্ত হচ্ছে স্ন। সৌজন্য কি হবে নিজেরা বলো? সৌজন্য, কি হবে? ওটা তো সুজন থেকে এসছে। সুজন, হ্যাঁ সেটাই বলছি। সুজন যুক্ত ম্যাম স্ন। তারপর হচ্ছে কৌলিন্য, কুলিন। কুলীন, ঠিক আছে? কুলীন যুক্ত স্ন, এটা মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু একটাও ধাতু নয়, এগুলো সব শব্দ। যেমন স্নি যদি হয়, এই যে স্ন হলো প্রথমে শুধু স্ন, তারপর জফলা স্ন, তারপর হচ্ছে স্নি। যেমন স্নি হলে কি হয়? ই, যেমন রাবণী, রাবণ যুক্ত স্নি, অর্জুনী, অর্জুন যুক্ত স্নি,
আবার আমরা এরপরেই পড়বো যেটা হচ্ছে এও, স্নেহ, স্নেহ হচ্ছে এও, মানে স্নেহ থেকে এও, যেমন আত্রেয়, লাস্টে যদি উন্তুস্ত অ থাকে, অত্রিযুক্ত এও বা স্নেহ। রাধেয়, রাধাযুক্ত স্নেহ, নৈকশেয়, নিকষাযুক্ত স্নেহ, এইগুলো। স্নায়ন অর্থাৎ দাক্ষায়ন, দক্ষযুক্ত স্নায়ন, দাক্ষায়ন, নরযুক্ত স্নায়ন, নারায়ণ। তাহলে স্নায়নের ক্ষেত্রে কি হবে? তাহলে স্নেহর ক্ষেত্রে বৈমাত্রেয়, নৈকশেয়, তারপরে হচ্ছে কার্তিকেয়, কার্তিক যুক্ত মানে কৃত্তিকা যুক্ত স্নেহ, কার্তিকেয়, এইগুলো। আর স্নায়নের ক্ষেত্রে হচ্ছে দাক্ষায়ন, দক্ষযুক্ত স্নায়ন, তারপরে নারায়ণ, নরযুক্ত স্নায়ন, রামায়ণ, রামযুক্ত স্নায়ন। যদি বলি বাৎসায়ন তাহলে কি হবে? বৎসযুক্ত আয়ন। বৎসযুক্ত স্নায়ন। ইয়েস, আয়নটা তো শর্ট ফর্ম, ওটা পরীক্ষায় অতটা দেবে না, স্নায়নটাই দেবে বেশি। ম্যাম হ্যাঁ বলো। বলছি একটু আগে যেটা মানে আমি বুঝতে পারছি না যে একটু আগে অ এর ক্ষেত্রে ঘং বসলো, এখানে স্ন, এখানেও তো অ, তাহলে এখানে স্ন হলো। তুমি যেটা ঘং দেখেছো ওটা ধাতুর ক্ষেত্রে বসেছিল, আর এটা শব্দ। বারবার করে বলছি যে ধাতু আর শব্দ গুলোলে চলবে না, ধাতুকে আলাদা চিহ্নিত করতে হবে, শব্দকে আলাদা চিনতে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম, এটাই বুঝতে পারছিলাম না। হ্যাঁ, যেমন মান, একটু পরেই পড়াবো মান। এই দেখো আছে এখানে মান, তো ধাতুতেও পড়েছো, তাহলে কোনটা ধাতু? ধাতুর ক্ষেত্রে মান থাকলে তখন সানোচ্চ হয়ে গিয়েছিল প্রত্যয়, আবার শব্দের ক্ষেত্রে যখন মান থাকবে তখন কিন্তু মতুপ হবে। তাহলে তোমাকে কিন্তু ধাতু আর শব্দটা চিনতে হবে, তা নইলে তুমি উল্টো পাল্টা করে চলে আসবে পরীক্ষায়। এই চেনাটাই হচ্ছে প্রত্যয়, সেটা একদিনে তো চেনা যায় না, বারবার প্র্যাকটিস করতে করতে হয়। স্নিক যেমন হচ্ছে ঐতিহাসিক, দেখো লাস্টে ইক আছে, ঐতিহাসিক, শিক থেকে ইক। যেমন বৈদান্তিক, ইক, বেদান্ত যুক্ত স্নিক, বৈদান্তিক, ইতিহাস যুক্ত স্নিক, ঐতিহাসিক। তারপর হচ্ছে নৈয়ায়িক, মানে হচ্ছে ন্যায় যুক্ত স্নিক, নৈয়ায়িক। এই যে ইক থাকলে স্নিক হয়, শেষে ইক আছে শব্দের শেষে, যেমন স্নায়ন অর্থাৎ কিনা শব্দের শেষে আয়ন আছে, দাক্ষায়ন, নারায়ণ, আয়ন আছে, তাই জন্য স্নায়ন হয়েছে। এই জায়গাগুলো শব্দের শেষে অ থাকলে স্ন হবে, শব্দের শেষে অয় জফালা থাকলে স্নয় জফালা হবে, শব্দের শেষে এও থাকলে স্নেহ হবে। এইগুলো যখন প্র্যাকটিস করতে হবে এইভাবে পড়ে পড়ে প্র্যাকটিস করতে হবে। স্নিক হলো, স্নায়ন হলো, স্নিক হলো বা স্নিয়, যেমন হচ্ছে জলীয়, জল যুক্ত স্নিয়, স্নিয়, স্নিয়টা কিন্তু আবার দীর্ঘই হবে, জলীয়। ইও, স্নিয়, জল যুক্ত স্নিয়, জলীয়। বর্ষীয়, বর্ষযুক্ত স্নিয়, বর্ষীয়। এইগুলো ঠিক আছে। এগুলো গেল। এবার হচ্ছে যেমন কুলীন, ইন, দেখো কুলীন দীর্ঘই আছে, কালীন, এইগুলো আবার হর্ষই আছে, যেমন জ্ঞানীন, যেমন হচ্ছে সুখীন, ঠিক আছে, এইগুলো ইন। ইন, বিন, বিন থাকলে বি হবে, ইন আর বিন যেমন মায়াবী, মায়া যুক্ত বিন, বিন হলে বয় হর্ষই দন্তের নয় হসন্ত, বিন। মেধাবী, বিন, বয় হর্ষই দন্তের নয় হসন্ত। প্রত্যয়গুলো বি থাকলে বিন, ই থাকলে ইন, কিন্তু এখানে দীর্ঘই আছে ই,
এখানে এই দীর্ঘই থাকলে কিন্তু ইন হবে প্রত্যয়। ইনের সময় কিন্তু হর্ষই দন্তের নয় হসন্ত, মানে প্রত্যয় হবে হর্ষই, কিন্তু শব্দটাতে আছে দীর্ঘইকার। যেমন হচ্ছে কুলীন, যেটা বললাম, কালীন, এইগুলো। যেমন হচ্ছে সুখী, সুখ যুক্ত ইন। যেমন হচ্ছে রোগী, রোগ যুক্ত ইন, এইগুলো। আচ্ছা, ইন গেল। এবারে হচ্ছে যেমন ময়ঠ, যেমন মৃন্ময়, চিন্ময়, সব ময়ঠ হবে, মানে ময় থেকে ময়ঠ। চিন্ময়, মৃন্ময়, এইগুলো। তারপরে যেমন হচ্ছে জলময়, ঠিক আছে, যেমন হচ্ছে স্বর্ণময়, স্বর্ণযুক্ত ময়ঠ, চিত যুক্ত ময়ঠ, জলময়, জল যুক্ত ময়ঠ, মৃন্ময়, মৃত যুক্ত ময়ঠ, ময় থাকলে ময়ঠ। এবারে আসি মতুপ আর বতুপ, মানে মান থাকলে মতুপ আর বান থাকলে বতুপ, কিন্তু সেটা শব্দের ক্ষেত্রে, শব্দের ক্ষেত্রে বারবার বলছি, ধাতুর ক্ষেত্রে নয়। যেমন বুদ্ধিমান, বুদ্ধিযুক্ত মতুপ, বুদ্ধিমান। আবার এদিকে পুণ্যবান, তাহলে পুণ্যযুক্ত বতুপ, পুণ্যবান। যদি আমি বলি শক্তিমান, তাহলে শক্তিযুক্ত মতুপ, শক্তিমান। যদি আমি বলি অংশুমান, অংশু প্লাস মতুপ, ভাগ্যবান, তাহলে কি হবে? ভাগ্য যোগ বতুপ। ভাগ্য যোগ বতুপ, ভাগ্যবান, এইগুলো। দয়াবান, দয়া যোগ বতুপ। হ্যাঁ, এই নিয়মগুলো কিন্তু প্রত্যয় কিচ্ছু নয়, জাস্ট নিয়মগুলো বারবার পড়ে একদম তটস্থ করে ফেলতে হবে, ছোটের কাছে থাকবে এরকম ব্যাপার, তাহলে কিন্তু হয়ে যাবে। পূর্বতন, তন, প্রাক্তন, এগুলো সব তন শব্দ থেকে এসেছে। আচ্ছা, এবার যেমন অঙ্কুরিত, এই ইত থাকলে ইতচ হবে, যেমন পুলকিত, পুলক যুক্ত ইতচ, ঠিক আছে। অঙ্কুরিত, অঙ্কুর যুক্ত ইতচ। লাস্টে যদি ম্যাম, হ্যাঁ বল। বলছি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কি তাহলে সবকটাই শব্দ? সংস্কৃত, হ্যাঁ, সবগুলোই শব্দ। শব্দগুলো সংস্কৃত শব্দ থেকে এসেছে, ধাতু থেকে নয়, সংস্কৃত শব্দ। আর বাংলা প্রত্যয়গুলো সব ধাতু থেকে? না না, সব গুলিয়ে দিয়েছো তোমরা। ধাত প্রত্যয়কে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো ধাতু কৃত প্রত্যয়, যেটাকে আমরা ধাতু প্রত্যয় বলি, আর একটা শব্দ প্রত্যয়। এবার ধাতু প্রত্যয়ের মধ্যে দুটো ভাগ রয়েছে, ধাতু একটা সংস্কৃত শব্দের ধাতু, একটা বাংলা শব্দের ধাতু। সিমিলারলি কিন্তু মানে ধাতু মানে সংস্কৃত ধাতু থেকে একটা এসছে, একটা বাংলা ধাতু থেকে এসছে, ঠিক আছে। আবার শব্দের ক্ষেত্রেও তাই, একটা সংস্কৃত শব্দ থেকে এসছে, একটা বাংলা শব্দ থেকে এসছে। এবার বোঝাতে পারলাম? হ্যাঁ ম্যাম। দুটো আলাদা আলাদা। যেমন যদি আমি বলি ব্যথিত, তাহলে কি বলবে? উত্তর কি হবে? ব্যথিত। ম্যাম ব্যথা যুক্ত ইত। এক্ষুনি কি ইতচ, বললাম? ব্যথা যুক্ত ইতচ। একদমই তাই, ইতচ। ইতচ। চিত্রিত, চিত্রযোগ ইতচ। চিত্রযুক্ত। হ্যাঁ। লজ্জিত, মুকুলিত, কলুষিত, এগুলো সব সেম হবে, ঠিক আছে। কণ্টকিত, মনে থাকে যেন। এইগুলো পর্যন্ত। হ্যাঁ বলো। কণ্টকিতটা কি কণ্টক যুক্ত ইতচ হবে তো? হ্যাঁ হ্যাঁ, কণ্টক যুক্ত ইতচ। ইমনটা দেখবে, ইমনটা আসে অনেক সময় ইমা, যেমন চন্দ্রিমা, গরিমা, ঠিক আছে। গুরু যুক্ত ইমন, শ্যামলিমা, শ্যামল যুক্ত ইমন, ইমনের শর্ট ফর্ম হচ্ছে ইমা, ইমন। আর যেমন হচ্ছে তনিমা, তনু যুক্ত ইমন। যেমন হচ্ছে মহিমা, মহৎ যুক্ত ইমন, মহিমা কিন্তু মহৎ হবে, হ্যাঁ।
মহৎ যুক্ত ইমন, মহিমা, অ্যাকচুয়ালি এটা থেকে আসে মহিমন, সেখান থেকে হচ্ছে মহিমা, এখান থেকে আসে শব্দটা মহিমন থেকে হচ্ছে মহিমা। এইগুলো চন্দ্রিমা, চন্দ্রযুক্ত ইমন, শ্যামলিমা, শ্যামল যুক্ত ইমন, এইগুলো। দ্রাঘিমা, দ্রাঘিমা কি হবে? রাজ্যযুক্ত ইমা। হ্যাঁ, কি কি বললে? দীর্ঘ, দীর্ঘযুক্ত ইমন, দীর্ঘযুক্ত ইমন, দ্রাঘিমা। আর বাদ বাকিগুলো সংস্কৃত, বাংলা তদ্ধিত প্রত্যয়, যেমন এগুলো তো সহজ, বাংলা তদ্ধিত প্রত্যয়। যেমন হচ্ছে পাকামি, পাকা যুক্ত আমি, বোকামো, বোকা যুক্ত আমো, আমি আমো, এইগুলো। আড়ি, যেমন হচ্ছে পূজারি, পূজা যুক্ত আড়ি, আড়ি কিন্তু আর রয়ে হস্যই হবে, আড়ি, আর রয়ে হস্যই, আড়ি, এই যে আড়ি, পূজারি। আবার অনেক জায়গায় দীর্ঘইও আছে। আচ্ছা, বাঁদরামি, বাঁদর যুক্ত আমি, এইগুলো, এগুলো তাই না পরীক্ষায় এসব। চালাকি, চালাক যুক্ত ই, চালাকি। বজ্জাতি, বজ্জাত যুক্ত ই, বজ্জাতি। আবার কাশ্মীরিতে কাশ্মীর যুক্ত ই, দীর্ঘই হবে সেক্ষেত্রে। রাগী, রাগ যুক্ত ই, দীর্ঘই হবে সেক্ষেত্রে। ঝগড়াটে, ঝগড়া যুক্ত টিয়া থেকে গ্রেটার দেন টে। হিংসুটেও তাই, হিংসা যুক্ত টিয়া গ্রেটার দেন টে, হিংসুটে। এগুলো দেখবে খুব কম পরীক্ষায় আসে, সাধারণত দেন না। এখন মানে একদম ইজি বলে এগুলো দেওয়া হয়, একবার শুধু একটু দেখে নেবে। আচ্ছা, সেই জন্য বললাম সার্থিক প্রত্যয়টা দেখবে। সার্থিক প্রত্যয় হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে প্রত্যয় যোগ করলে যে প্রত্যয় নিষ্পন্ন শব্দের অর্থের কোনো পরিবর্তন হয় না, তাকে সার্থিক প্রত্যয় বলে। সার্থিক প্রত্যয় কাকে বলা হয়? মূল শব্দ, তার সঙ্গে প্রত্যয় যুক্ত করলে, এগুলো দেখবে ভালো করে যেগুলো নিচে দিয়েছি। আচ্ছা, সার্থিক প্রত্যয়ের ক্ষেত্রে হচ্ছে কাকে বলবো? প্রথমে হচ্ছে মূল শব্দ, সার সঙ্গে প্রত্যয় যুক্ত করা হচ্ছে, তার সঙ্গে প্রত্যয় যুক্ত করা হচ্ছে, দিয়ে প্রত্যয় যুক্ত করে প্রত্যয় নিষ্পন্ন শব্দের কোনো পরিবর্তন ঘটছে না, তাকে আমরা বলছি সার্থিক প্রত্যয়। কেমন করে? যেমন আমি যদি বলি দুষ্টু শব্দটা, প্রত্যয় করলে কি হবে? দুষ্ট যুক্ত হচ্ছে উ থেকে দুষ্টু। এখানে যে মূল শব্দটা ছিল তার সঙ্গে প্রত্যয়জাত যে শব্দটা উৎপন্ন হলো তার কোনো তফাৎ নেই, তাই তো? সেই কারণেই এটা হচ্ছে সার্থিক প্রত্যয়। যেমন বান্ধব, বন্ধু যোগ হচ্ছে অ, বান্ধব। ঠিক আছে? ঠিক আছে, যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলো। ম্যাম আপনি প্রথম দিকে কি কোন পোর্শনটা বলেছিলেন যে এইগুলো একটু বেশি আসে, আরেকবার একটু বলবেন ম্যাম? কোনগুলো গো? প্রত্যয়ের কোনো একটা ভাগের মধ্যে বললেন যে এই ভাগটা একটু বেশি আসে। হ্যাঁ, যেটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত। হ্যাঁ, সংস্কৃত ধাতু প্রত্যয়টা ভালো করে পড়বে। মানে তার মানে এই নয় যে শব্দ এই অন্যগুলো পড়ে যেও না, অন্যগুলো পড়ে যাবে,
কিন্তু আমি যেটা বলছি ভালো করে পড়বে সেটা হচ্ছে এইখান থেকে যে ক পার্টটা রয়েছে, এই ক পার্টটা ভালো করে পড়বে। বাংলা এইটা অতটা কম গুরুত্ব দিলেও চলবে, ঠিক আছে? এই অংশটা অতটা গুরুত্বপূর্ণ নয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জাস্ট। বাট আগেরটা হচ্ছে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অংশটা যেখান থেকে প্রশ্ন দেয়, এই অংশটা, এটা হলো ভিভিআই। আর একটা পার্ট হচ্ছে ভিভিআই, এটা হলো ধাতুর ক্ষেত্রে হলো, আর শব্দের ক্ষেত্রে হচ্ছে এই অংশটা ভিভিআই, ঠিক আছে? হবে তো এবারে? এই অবধি ভালো করে, এই অবধি। যদি কারোর প্রশ্ন থাকে অবশ্যই করবে, আমি সোমবার থেকে সব বলে দেবো। আর কাল থেকে মক টেস্ট যেমন শুরু হচ্ছে, পর পর মক টেস্ট হবে এভরিডে। আমি চেষ্টা করছি যতগুলোই দিয়েছি আমি সবগুলোই নেব, মানে তোমাদের যা রুটিন করে দিয়েছি আমি সবগুলোই নেব, চিন্তা করার কোনো কারণ নেই। কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলো, আর আগামীকাল 11-12 এর যেমন ক্লাস বলেছি আমি নেব। আচ্ছা এবারে আমাকে বলো, সোমবার দিন 9-10 এর কি পড়াতে হবে, মানে 9-10 এর আর কি বলে দিলে ভালো হয় সোমবার দিন? এমন কি কোনো জায়গা আছে যেটা আরো একবার বলে দিলে ভালো হয়? সোমবার আর মঙ্গলবার কোন জায়গাটা পড়বে সেটা বলো। ম্যাম বলছি সাহিত্যের ইতিহাস থেকে একটু বললে ভালো হয় হয়তো। ইংরেজি সাহিত্যটা একটু বলে দিতেন। আচ্ছা এবারে ম্যাম হ্যাঁ বলো, আগে শুনে নি যে কোন কোনগুলো এখনো পর্যন্ত কোনগুলো একবার করে বলে দিলে ভালো হয়, সেটা কি আগে শুনে নি বল। আচ্ছা ম্যাম বলছি ম্যাম সাহিত্য কথা সম্পন্ন সাহিত্যটাও একটু বললে ভালো হয়। সাহিত্যের ইতিহাস। প্রথমত টেক্সট আর আমি বলবো না, টেক্সট অনেকবার বলে দিয়েছি, আর রেকর্ডেড ম্যাম টেক্সট বলতে বলছি না, একটু আলোচনা জাস্ট। আলোচনা আবার কি, এই তো আলোচনা করে দিলাম, সদ্য শেষ করেছি। না ম্যাম সেটা বলছি না, মানে তাহলে একটু প্রশ্ন উত্তর যেগুলো ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন জিজ্ঞেস করা আর কি সবাইকে। হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন আমি না হয় একদিন জিজ্ঞাসা করব, কিন্তু সেটা না, আগে কোনগুলো রিভিশন দিতে হবে সেগুলো শুনে নি, তারপরে ঠিক প্রশ্ন আছে। আর একদিন রাখছি পরে। আগে আধুনিক সাহিত্য আর ইংরেজি মানে সাহিত্যটা, আন্তর্জাতিক পাশ্চাত্য সাহিত্য হ্যাঁ যেটা না, আছে। আন্তর্জাতিক সাহিত্যটা একটু বুঝিয়ে দেবেন ম্যাম, ওটা একটু বলে দিলে ভালো হয়। নাম্বার 1 আন্তর্জাতিক সাহিত্য বলেছো, নাম্বার 2 বলেছো বাংলা সাহিত্যের ইতিহাস। এবার আমায় বলতে হয় বাংলা সাহিত্যের ইতিহাস আদি অন্ত কত, কোনগুলো বোঝালে ভালো হয় বল। ম্যাম কথা সাহিত্য, ম্যাম কথা সাহিত্যটাই হ্যাঁ। আধুনিক যুগটা, তাই তো? ঠিক আছে আধুনিক। একটু বলে দিলে ভালো হয়। আধুনিক যুগের ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো। আচ্ছা আধুনিক যুগের ইম্পর্টেন্ট গুলো কোনগুলো, তাহলে এটা আমি বলে দেবো সোমবার দিন। মঙ্গলবার বলে দেবো আন্তর্জাতিক সাহিত্য। এই দুটো আগে হোক, পড়া ধরার কথা তো নেব, ঠিক আছে? তোমাদের কথা অনুযায়ী বলবো। পড়া ধরুন তাহলে ভালো হয়, হ্যাঁ এই দুটো আগে কোয়েশ্চেন করলে ভালো হয় আরো। প্রশ্ন টেক্সটের কোয়েশ্চেন নাম্বার 1 টেক্সটের আমি 100 খানা প্রশ্ন আগামীকাল এবং আগামী পরশুদিন পাঠিয়ে দেবো, ঠিক আছে? পরীক্ষা দিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে ঝামেলা। আর তারপর ক্লাসে বলে দেবো, ঠিক আছে? বলে দিচ্ছি হ্যাঁ ম্যাম। আগে পরীক্ষাটা দিই না, আমি কালকেই চেষ্টা করছি দুটো একসাথে পাঠিয়ে দিতে, দেখছি। আচ্ছা এই দুটো আগে হোক, তারপর আবার জেনে নিচ্ছি কোনটা কি হবে। আর 11-12 যেমন হচ্ছে হোক, তারপর জেনে নেবো ওদের থেকেও আবার। আর তেমন 7 তারিখ হয়ে গেলে একদিন কি দুদিন আমি 11-12 এর জন্য বলে দেবো তখন, ঠিক আছে? এমনিতে তো বলছি 31 তারিখ অবধি তো আমি আছি, অসুবিধা নেই। আর আছি আমি 14 তারিখ অবধি তোমাদের সাথেই আছি, কোনো অসুবিধা নেই। যখন যা মনে হবে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে, সকলকেই বলছি। আর তোমাদের কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি দেখেছি, উত্তর দেওয়া হয়নি প্রবাবলি হোয়াটসঅ্যাপে, আমি সবগুলো দেখে সোমবার দিন উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? সব ভুলে যাচ্ছি ম্যাম। এটা সবারই হচ্ছে, তো এটা নিয়ে এত বেশি কিছু তোমার কি বলে ভাববার কোনো কারণ নেই, বারবার একটু পড়ো, স্বাভাবিক যে ভুলবেই এটা। ম্যাম জানা কোশ্চেন সব ভুল করে দিচ্ছি মক টেস্টে।